স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে শুরু করব যে আ নির্বাচনের রোড ম্যাপ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি। আগামীকালই হয়তো সেটা জানাজানি হবে। আ এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা তো বলছেন, সরকারের অন্যান্য উপদেষ্টা, প্রেস সচিব সবাই বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন যে রোজার আগেই, ১ সপ্তাহ আগে নির্বাচন হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু সরকার যেই মানে বিএনপি ছাড়া আর যেই দলগুলোকে প্রথম সারির দল হিসেবে মূল্যায়ন করে বা এই ক্যাটেগরির দল হিসেবে মূল্যায়ন করে, এনসিপি এবং জামাতের কথা বলছি, তাদের মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়ার বিষয় আছে। এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেইছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নাহিদও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, হবে বলে মনে হয় না, এরকমটা বলছেন। আ মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। মানে এত কিছুর পরেও কি কোনো, এই প্রশ্নটা প্রতিদিনই মনে হয় করি, কারণ প্রতিদিন কোনো আপডেট হয় কিনা সেজন্যই আবার ঘুরে ঘুরে প্রশ্ন করা। এত কিছুর পরে এমন কি কিছু আছে যেটির কারণে সন্দেহ থাকতে পারে? দেখেন, একটা জিনিস হলো কি, যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা এভাবেই আমি ভাবতে চাই। কারণ আমি আসলে নির্বাচন চাই। কারণ একটা সরকার দেশে থাকবে, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই কিন্তু। এই সরকার কিছু একটা করলো, আমি প্রশ্ন করলাম, আমি প্রশ্ন করার কি? তারা আমাকে জবাব দিবে কেন? এটা কিন্তু এভাবে চলছে। কিন্তু যদি এটা জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার হতো, তাহলে তাদের কিন্তু একটা ভয় থাকতো যে তারা আগামীতে নির্বাচিত নাও হতে পারে যদি জনগণকে সে বিরক্ত করে। তো আমি একটা নির্বাচিত সরকার সবসময় চাই। যে সরকারটা আমি বলতে পারবো আমার সরকার। তো সেই বিবেচনায় নির্বাচনটা এবার আমি মনে করেছিলাম যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে এবং এখনো মনে করি। আমি এখনো মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে মনে করি যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন এবং উনার কথা অনুযায়ী পরের দিনে উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন। ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন এবং যেখানে যেভাবে হওয়া দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবকিছু সেভাবেই হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তাও মনে হয় এক জায়গায় একজনকে দেখলাম, সিইসি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন। বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা উনি বলেছেন, আমার ভালোও লেগেছে শুনতে। বাট প্রশ্ন হলো, জামায়াতে ইসলাম এবং এনসিপি তাদের যে দুটো দাবি, এই দুটো দাবিকে আপনি একেবারে উড়াই দিবেন? আমার কথা হলো এটা, তারা তো এটা দাবি করেছে ভাই। বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। এখন বিএনপির একটা দাবি আছে, বিএনপি একটা বক্তব্য আছে, জামাত ইসলামের একটা বক্তব্য আছে, এনসিপি একটা বক্তব্য আছে। আমি কিন্তু তিনটা বক্তব্যের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে আলোচনা করছি না। এই আলোচনা আরো অনেক পরের আলাপ, হয়তো আমার সেই যোগ্যতাও নাই। পরবর্তীতে বলতে পারবো অল্প অল্প করে যা বুঝি। কিন্তু আমার কথা হলো কি, তিনটা দল তো আপনি তিনটা দলকে যদি মূল দল ধরি আমরা, আমি এনসিপি কে মূল দল ধরি না আসলে। আমি এনসিপি কে ওরকম দল ধরি, এনসিপি কে আমি এবি পার্টির নিচে ধরি। যদি এবি পার্টি এখানে আছে আমাদের এখানে, সেজন্য আমি মনে করি যে এবি পার্টির চেয়ে অত বড় দল না, এই পার্টির নিচের দল যেটা। তারপরে ধরলাম তর্কের খাতিরে ধরি, তারা যে দাবিগুলো তুলেছি, এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে ভাই। আপনি গাইড জন্য কিছু করতে পারবেন না, আপনাকে বিবেচনা নিয়ে বোঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না, এটা আপনাকে বলতে হবে। এবং যে দাবিটা এনসিপি করেছে, এনসিপি দাবিটা কি একদমই অযৌক্তিক? আপনি সেভাবে ভাবেন। ওরা বলতে চাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন, জুলাই সনদ করলেন, সবগুলি রাজনৈতিক দল মিলে বসে করলেন, করার পর সেই সনদে কিছু নিয়ম, ধরেন আমরা যদি শুনলাম আর কি যে ৭৩টার ব্যাপারে বোধ হয় যারা একমত হয়েছে, মোটামুটি আরোগুলি আছে, যে ৭৩টা যে আলটিমেটলি থাকবে, পরবর্তী সরকার যে এগুলো ফলো করবে, তার গ্যারান্টি কোথায়? এখন তারা যদি গ্যারান্টিটা চায়, এটা অনেক অন্যায়। যদি গ্যারান্টি না থাকে তাহলে আর দেখবো সে এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়ার প্রয়োজনটা কি ছিল? এই প্রশ্নটা তো উঠতেই পারে। এখন সেটাকে ৭৩টা একমত হয়েছে, কিন্তু ৭৩টা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটা নিয়েই কিন্তু ঝামেলা এখন চলছে। এটা নিয়ে ওনারা এনসিপি একভাবে চাচ্ছে, জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে, বিএনপি আরেকভাবে চাচ্ছে। এই তিনটার সুরাহা হইতে হবে ভাই। আমরা সুরাহা চাই। আর সুরাহা না হলে তো সুরাহা না হলে কি হবে, এটা এই ফুয়াদ ভাই বলতে পারবে। জি। ওনারা পলিটিক্যাল পার্টি, আমি ওনারা এর একটা অংশ, ওনার থেকে শুনি তারপরে আমরা জি, বলি। ব্যাসা পুয়াত সুরাহা না হলে কি হবে, এই প্রশ্নটাও পুরনো। তারপরেও এই প্রশ্নটা করতে চাই। এবং সাথে, সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো বলছিলাম, তিনি আরো বলছেন ঠুনকো বাহানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কাও আপনি দেখেন? ধন্যবাদ। এই যে মাসুদ ভাই কিছুক্ষণ আগে সমালোচনা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত, জবাবদিহিতা নাই। এই যে দেখেন আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু মাসুদ ভাই রাজি হচ্ছে না।
তাহলে দেখা যায় মাসুদ ভাই নিজেও কিন্তু জবাবদিহিতা বিশ্বাস করেন। একজন নাগরিক হিসাবে যে ওনার কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে। তো জাতির এই সংকট আর কি। মাসুদ ভাই সেখানে কর্তৃপক্ষ না, মানে কর্তৃপক্ষ হলে না জবাবদিহিতা করবে, উনি তো বিশ্লেষণ করছে। তাই দেশের সিনিয়র লেখাজোখা করেন, মতামত তৈরি করেন, পক্ষে বিপক্ষে তারও একটা জবাবদিহিতা আছে। কবি ঠিক না বেঠিক বেশ আমি জবাব দিব, সমস্যা নাই। আমি আসলে আপনি জবাব আমি শুনতে চাচ্ছি আর কি। যেহেতু আপনি এখানে একটা ওই 35 দলের মধ্যে আপনারাও তো আছেন, আপনারা নিয়মিত মতামত দিচ্ছেন। আপনাদের এটা শুনি, তারপর আমি বলবো ভাই, আমার মতামতটা আমি বলবো। আমার কোনো ব্যাপারে কোনো দ্বিধা নাই। জি ব্যারিস্টার ফুয়াদ। নিয়ে আমি নির্বাচনে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না। যেটা অনেকেই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না। আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে। যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয়, সেটা প্রফেসর ইউনূস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবে। এই ব্যাপারেও আমার মধ্যে কোনো পথ নাই। এবং শারমিন আপা অথবা মাসুদ ভাইয়ের মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনূসের উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম। একদম প্রপারলি কনফিডেন্ট ছিলাম যে নির্বাচন নিয়ে উনি কোনো হেলাফেলা করবেন না। ডিসেম্বর 25 থেকে জুন 26 বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের ব্লাড প্রেশার কিন্তু 250-300-তে পৌঁছে গেছিল। নির্বাচন বিষয়ে আমার ব্লাড প্রেশার সবসময় 80-120-এ ছিল। এটা কখনো বেশ কম হয় নাই। অতএব সেই জায়গাতে আমি বোধ করছি নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন হয়ে যাওয়াটা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য কল্যাণকর। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি যে খবর বেরিয়েছে, হাসিনার সাথে এসালমের দিল্লিতে মিটিং হয়েছে, আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে, প্রায় 4-4.5 কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে, এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো রকম ফাঁদে পা দেওয়ার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ। এবং আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট। এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না। কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না। এটা ডিফারেন্ট আলোচনা। কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি। এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে, জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোনো রাজনীতি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করব না। কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক, আমার দ্বিমত, সরকারের সাথে আমার সমালোচনা আমি কন্টিনিউ করব। মানে একদম রেগুলার বেসিসে করে যাচ্ছি সেটা। এই জন্য আমি যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন প্রথম এটি কি আপনারা ভাবতে পারেন না, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা আইনি ভিত্তি এই সরকারের সময় যাচ্ছে, তারা কি এটা বিশ্বাস করছেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেটিকে বাস্তবায়নের পথ তৈরি হবে বা আইনি ভিত্তি দেওয়ার সুযোগ হবে? এটি কি তারা বিশ্বাস করছেন না? বিশ্বাসের অবিশ্বাসের একটা ঘাটতি তো বাংলাদেশে আছে। রাজনীতি আমরা যারা করি আমাদেরকে জেনারেলি মানুষ খারাপ মানুষ মনে করে, আমাদেরকে মিথ্যাবাদী মনে করে, আমাদের আপনারাও আসলে ওদেরকে তাই মনে করেন? সেটা আমি মনে করি কিনা সেটা অন্য আলোচনা আর কি। ওইটা আলোচনাতে গেলে আমার সহকর্মীদেরকে বদনামি করতে হবে। বাট আমি সত্যিভাবে আমি সহ বলছি যে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে, বাজে মানুষ মনে করে, অসৎ মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই, আমরা তদবির করে খাই, আমরা ঠিকাদারি করে খাই। অতএব সেই জায়গাটাতে ঐতিহাসিকভাবে এই সত্যতাগুলো আমরাই রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত করেছি। এমনটা না যে এটা সবাই মিলে মিথ্যা কথা বলছে, ব্যাপারটা এরকম না। এটা রাজনীতিবিদরা প্রজন্মের পর প্রজন্ম এই কাজগুলো অন্যায়ভাবে করে তাদের ব্যাপারে এই ধারণাগুলো জাতি করে তৈরি হয়েছে। আপনি দেখেন মাসুদ ভাই তখন আরো বেশি ইয়াং ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। 80-র দশকে যে রাজনীতিটা হয়েছে, সবাই কিন্তু তখন মনে করেছিল যে 90-তে 3 জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশটা একটা ভিন্ন বাংলাদেশ হবে। লিখিত 3টা দলের 3টা জোটের আলাদা প্রস্তাবনা ছিল, কই হয় নাই তো। ৬৬ 6 দফাতে তখন লেখা ছিল না যে আমরা কেমন বাংলাদেশ চাই, যেখানে একটা ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে কেন 2025 সালে এসে আমাকে ঐকমত্য কমিশনে আবার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে, কেয়ারটেকার সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা বলতে হচ্ছে? আমরাও 111-এর সরকার যখন আসলো, আপনার মনে থাকার কথা, ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু একটা রিফর্ম কমিশন করা হয়েছিল। উনি কয়েক শত রিফর্মের প্রস্তাবনাও তৈরি করে দিয়ে গেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এসে তো সেগুলো রেটিফাই করে নাই পার্লামেন্টে, সেগুলো ফেলে দিয়েছে। অতএব এই যে ঐতিহাসিক রাজনৈতিক পরম্পরা আছে, সেখানে এই আস্থাহীনতাটা আছে। তাই আজকে যারা আমরা বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস কমিটমেন্ট চাই,
আমরা যারা বলছি যে জুলাই সনদটা স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে, পার্টিকুলারলি যেই ধারাগুলোতে কোনো দ্বিমত নাই, আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি, তাহলে সেটা বাস্তবায়ন করবার জন্য কেন 2026-এর নির্বাচন হয়ে আরো 2 বছর সময় আমি কেন নষ্ট করব? একটা জাতির জীবনে কি 2 বছর গুরুত্বপূর্ণ সময় না? যদি একটা সংস্কার আমি 2026-এর সংসদের আগে করতে পারি, সেটার জন্য আমি 2031-এর সংসদকে কেন রেফার করব? অতএব আমরা যারা বাস্তবায়ন চাই, আমরা তো আসলে জাতীয় স্বার্থে চাই, কিন্তু এটার মানে এটা না যে এই বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা নির্বাচন পিছায় দেবার কোনো অজুহাত তৈরি করব। সেটা জাতীয় স্বার্থের জন্য মোটেই গ্রহণযোগ্য হবে আসলে এমন যে বাস্তবায়ন না হলেও নির্বাচনের সময়ই হয়ে যাবে। হওয়াই উচিত। এবং এটা একটা ডিফারেন্ট আলোচনা, প্রয়োজনে আমরা দলের সমালোচনা করব, আমরা বিএনপি সমালোচনা করব, অন্য দলের সমালোচনা ওই করব। প্রশ্নটাও করছিলাম, এটাও কি একটু বলবেন যে কাউকে কি মাইনাস হয়ে যাবার মানে শঙ্কা দেখেন? যেটি সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা বর্জন করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়েছে। এই যে এটা একটা সিম্পলি পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল রেটরিক্স আছে, বিভিন্ন দল বিভিন্ন ভাষায় কথা বলে। মাইনাস কে হয় দেখেন হিস্টোরিক্যালি মুসলিম লীগের ইতিহাস দেখেন, এটা সেই 1904 সালে প্রতিষ্ঠিত হয়ে সে কোন লেভেলের কন্ট্রিবিউশন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন, বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব দেয়া বলেন, পাকিস্তান আন্দোলন বলেন, লাহোর প্রস্তাব বলেন, জমিদারি প্রথা বাতিল বলেন, শেখ মুজিবের মতো একটা বিশাল ইয়াং জেনারেশন পলিটিক্যাল হয়ে ওঠে, নতুন আর একটা রাষ্ট্র বানানোর আন্দোলন। সেই দলটা নাই হয়ে গেছে না বাংলাদেশ থেকে? কারণ সে 70 সালে 71 সালে একটা ভুল রাজনীতি করেছে। এবং দেখেন জাতীয় পার্টির অবস্থা দেখেন, 9 বছরের স্বৈরশাসক একটা ভুল রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আপনার 90-এর পরে সে পিজার মতো 6 টুকরো 8 টুকরো হয়ে গেছে। একটা আঞ্চলিক, ওই মাসুদ ভাই জানে, আঞ্চলিক পত্রিকা আছে বাংলাদেশে, তো এরকম রংপুর বিভাগের একটা দলে পরিণত হয়ে। ঠিক একইভাবে দেখেন গণ অভ্যুত্থানের পরে অথবা শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ 4 টুকরো হয় নাই 79 সালে। তো এই আওয়ামী লীগও কেন আজকে নাই হয়ে গেল, পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেল? অতএব নাই হয়ে যায় কেন এবং রাজনৈতিক দলের উত্থান কেন হয়? এটা হচ্ছে আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, আপনি যদি জনগণের হয়ে না ওঠেন, আপনি যদি জনগণের ভাষায় কথা না বলেন, তার সে যেটা চায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তখনই শুধু আপনি নাই হয়ে যাবেন। তাদের নির্বাচন বর্জন করে মাইনাস হবার সংখ্যা সেটি আপনি দেখছেন না। অর্জনের ইতিহাস তো বাংলাদেশে বহুবার আছে ভাই। 96 সালে যখন আপনি কি মনে করেন এই নির্বাচনেও বর্জন করার মতো অবস্থা আছে বা দলগুলো করতে পারে? এখন পর্যন্ত কেউ বর্জন করবে এটা আমি বোধ করি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে বর্জন করার মতো নাই। আমি একটু যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আওয়ামী লীগ আসলে অনেক টাকা ঢালছে বা এস আলমের সাথে বৈঠকের যে ব্যাপারটা, জনাব মাসুদ কামাল, আমি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, 2,500 কোটি টাকা ইতিমধ্যে ঢেলেছেন। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আমি একটু এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি, আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি? তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে। এটা আসলে ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি। কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই, তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। হাইপোথেটিক্যালি ধরেন যদি আওয়ামী লীগ থাকতো, যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত? আমার মনে হয় নিত না। আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না। তো শেখ হাসিনা তো আমি যেটুকু ব্যাখ্যা করি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। চাই কেন করে, সে তো তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টই বিশ্বাস করে না, সে তো এটাকে একদম হচ্ছে এখন কেন করবে? উনি যেটা ভাবছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটাকে হত্যা করছে কি শেখ হাসিনা? তো এখন ওটা উনি চার জন কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিজে আবার চাটবেন? ওনার মতন নেত্রীর কাছে যেটা আশা করি না, উনি তো আপোষহীন ব্যক্তি, উনি তো বলেন কেন যে এটা ওনার বলা সাজে না ভাই। কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকনিক্যালি। তারা করতো না এই কারণে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এরা যদি আপনি স্তর বিন্যাস করেন, প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই, হয় জেলে নয় বাইরে। দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন, তারাও বাইরে। তৃতীয় স্তরের নেতারাও নাই, তারাও বাইরে কেউ পালিয়ে আছেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এদের নামে সবার মামলা মোকদ্দমা আছে, তাহলে কারা নিত? প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো যদি আওয়ামী লীগ ইলেকশন করতো। আমি আবার বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছেন,
যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতো এবং কেউ জিততো কেউ হারতো, কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো। তখন এই প্রথম 3 স্তরের নেতৃবৃন্দ এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দেবনি, ফেনীতে জয়নাল হাজারী একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন। পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে ওনার যিনি ড্রাইভার এই নিজাম হাজারি, উনি বলছেন আমার ড্রাইভার, আসলে তো ড্রাইভার না, হয়তো কাজিন কিছু একটা হবে না। নিজাম হাজারি যখন এমপি হয়ে গেলেন, জয়নাল হাজারি কিন্তু ফেনীতে ঢুকতে পারে নাই ভাই। ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারি ঢুকতেই পারে নাই। কাজেই এই তৃতীয় সারির লোকজন যখন নেতৃত্বে চলে আসতো, তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে পুনর্দিন দেশে ব্যাক করবেন, ওদের ব্যাক করার সুযোগ থাকতো না। এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে। এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। তাহলে এখন কি হয়েছে, তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে যে যাও তোমাদের আসতে হবে না, তোমরা নির্বাচন করতে পারবে না। এখন তারা কি করবে, তাদের হাতে তো অপরিমিত অর্থ, এটা অস্বীকার করার কোনো নাই, মানে দ্বিধা নাই। এদের হাতে অপরিমিত, মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে। তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে, ওখান থেকে বাইরে থেকে আসলে টাকা পয়সা পাঠানো খুব সহজ। কিছু লোক একজন একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে, খুব বেশি টাকা লাগে না ভাই। তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে। এটা তারা কেন করবে বলি, দেশের মানুষের ভালোর জন্য করবে, দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে তা কিন্তু না। তারা এই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকারকে নির্বাচন দিতে পারে না, অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে। এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে, বিবৃতি দিয়ে? বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন? বিবৃতি শুনে কি তারা বাদ দিব? বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে, বলবে যে ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। কাজে এটা হলো সরকারের দায়িত্ব, সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে। আওয়ামী লীগকে তো সরকারই নিষিদ্ধ করছে, সরকারকে বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর, এটা আওয়ামী লীগের বড় দল রে ভাই, একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন, তার তো অনেক নেতা এই দেশে আছে, তার অনেক সমর্থক আছে, এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে। তো তাদের তো আপনি মন খারাপ করছেন, মন ভেঙে দিয়েছেন, তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে। সেই প্ল্যানটা এই সরকার আছে কিনা আমি জানি না। যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম। হ্যাঁ, কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায়, মানে না হলেও তারা ক্ষমতার বাইরে, হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে, তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি? মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে, এটি করে তাদের লাভ কি হচ্ছে? বা লাভ হয় না, তারা তো এটা বলার চেষ্টা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন। তো এই যে ধারণাটা মানুষকে দিতে চেষ্টা করবে, দেশবাসীকে দেওয়ার চেষ্টা করবে, দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে, তারা এই চেষ্টা করবে। বানচাল, মানে আমি জাস্ট একটু বোঝার জন্য জিজ্ঞাসা করছি, যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না, মানে এই সরকারই থাকলো, তাই না? শোনেন, হলো না, নির্বাচনে একদম বানচাল করবে, নির্বাচন হবে না, এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই। ওই দুই একটা জায়গায় আগুন টাগুন লাগাবে, দুই একটা জায়গায় একটু ভাঙচুর করবে, এই করবে, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। আচ্ছা 2014 নির্বাচন আপনি বলেন, 2014 সালে কিন্তু বিএনপি যদি তোর প্রপার ইলেকশন হইতো 2014-তে, তাহলে বিএনপির ক্ষমতায় আসতো রে ভাই, সিম্পল একদম। আওয়ামী লীগ একদম উড়ে যেত, বিএনপি তখন ক্ষমতায় আসতো। 2014-তে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো, তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল, তার সঙ্গে ছিল জামাত, জামাত এবং বিএনপি মিলে কি 2014 নির্বাচন বন্ধ করতে পারছিল? তারা কি ভাঙচুর এবং এই সমস্ত না নিয়ে আপনার বিভিন্ন ঘটনা কি তারা ঘটায় নাই, চেষ্টা করে নাই, পারছে? পারে নাই তো রে ভাই, এটা কঠিন। শুনেন, সরকার রাষ্ট্রযন্ত্র যে, সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান, তাদের হাতে সমস্ত কিছু আছে, তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন। কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন, যেটা কোনো নির্বাচনই না, সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ, তারা দুইটা মিলে থামাইতে পারে নাই, এটাকেও আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দিবে এটা মনে করি না। আমি ব্যারিস্টার ফুয়াদের কাছেও এই প্রশ্নটা করতে চাই যে যদি নির্বাচন হয়ে যায়, মানে বানচালের তো ষড়যন্ত্র করছে, হয়ে গেলে আওয়ামী লীগের ক্ষতি কি, বিশেষ ক্ষতি আছে কিনা? এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে, মূল যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হোক না হোক, মানে নির্বাচনের সময় হয়ে যাবে, সেটি আপনি এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করছেন,
তিনি একটা একরকম থ্রেট দিচ্ছেন যে জুলাই সনদের আগে নির্বাচন মানে আর কোনো আলোচনা করা যাবে না। যদি কোনো আলোচনা থাকে সেটি নির্বাচন মানে জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি দেওয়ার পরে। আমি যদি প্রথমে একটু পড়ি, শেষের অংশটুকু একটু অশ্লীল হয়ে গেছে, গালাগালি পর্যায়ে চলে গেছে। ওই অংশটুকুতে না যাই। জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পাবেন না। তারপরের অংশটা অনেকটাই মানে বলার মতো না। কিন্তু এই যে শেখ হাসিনা জান নিয়ে পালাইতে পারছে, আপনারা পারবেন না, আপনারা কাদেরকে থ্রেট দিচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে কাদের উপরে এই থ্রেটটা, হুমকিটা? দেখেন, মাসুদ ভাইকে যেটা জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগের আসলে লাভ ক্ষতি কি নির্বাচনটা বানচাল করলে, আওয়ামী লীগ আসলে কি চায়? আওয়ামী লীগ চায় হচ্ছে বর্তমান সরকারকে আন্ডারমাইন করা যে কোনো মূল্যে। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ তোমরা আসলে কি পাইলা? বাংলাদেশিরা তোমরা আসলে কি পাইলা? ইউনূস সরকার পাইলা তো, যে আসলে একটা নির্বাচনই করতে পারে না। তাহলে আমি না হয় ধরো ডামি নির্বাচন করছি, রাইতের নির্বাচন করছি, বা নির্বাচন তো করছি, আর এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষে তোমরা, তো সেই সরকার তো একটা নির্বাচন করতে পারতেছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, আমলারা কথা শুনে না, ইলেকশন কমিশন একটা আপিল শুনানির ভিতরে দুই পক্ষের মারামারি থামাইতে পারে না, সে 43,000 সেন্টারের নিরাপত্তা কেমনি দিবে? এই যে একটা নতুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের উপরে জনগণের যে আস্থা তৈরি হওয়ার জায়গাটা, এই আস্থাটাকে আঘাত করা, এই আস্থাটা ভেঙে যাবে, এটা এটা সে চায়। দ্বিতীয়ত যেটা চায় যে বানচাল করবার চেষ্টা করে যদি ফেব্রুয়ারি থেকে ইলেকশনটা পিছায়া দেয়া যায়, তাহলে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ এবং দূরত্ব বাড়বে। যে তখন আসলে কে আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচন পিছানোর করতেছে, ষড়যন্ত্র করতেছে, কে আওয়ামী লীগের দোসর, কোন দল আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছে, কোন দল এই এসালামের টাকা দিয়ে বড় বড় সমাবেশ মিছিল মিটিং করতেছে, কোন দল এসালামের সম্পত্তি পাহারা দিতেছে। এই যে একজনের ব্যাপারে আরেকজনের যে বক্তব্যগুলো আছে, যেগুলো আমরা সিটিং রুমে বেডরুমে রেগুলার মাসুদ ভাইরা বিভিন্ন হাউসে হাউসে গিয়ে গোপনে গোপনে কথা বলেন, এগুলো তখন পাবলিক হয়ে যাবে। যে আসলে কার ছেলে কোন কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে, কে কার গাড়িতে চড়ে, কে কার সম্পত্তি পাহারা দিচ্ছে, কার বস্তা কোথায়, কে কার ব্যাংকের মালিকানার দায়িত্ব নিছে, দখলের দায়িত্ব নিছে, এই আলোচনাগুলো তখন আসবে। আসলে যেটা হবে, তখন আওয়ামী লীগ বলতে পারবে, দেখো এই নির্বাচন তো মানে আমরা তো নির্বাচন বাইরে থেকে এখন আসবে না কেন? তখন আসবে আর এখন আসছে না কেন? এখন এখন আপনার খুবই বিচ্ছিন্ন আলোচনা আকারে আসছে আর কি। তখন যেটা আসবে, এটা অনেক বড় বড় দলের বড় বড় নেতারা তখন এগুলো বলবেন আর কি। এখন যেটা আপনার অনলাইনে বট আইডি, এই আইডি, গসিপ এইভাবে আসতেছে আর কি, তখন এটা মোটা দাগে আসবে। এইটা করার মধ্য দিয়ে যেটা হবে যে গণ অভ্যুত্থানের ব্যাপারে, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষদের ব্যাপারেই গণ অভ্যুত্থানের সমর্থককারী জনগণরা তখন বিরক্ত হয়ে যাবে যে কি করলাম। ওই তখন আগের ডায়লগ আওয়ামী লীগের মতো, আগেই তো বেশ ভালো ছিলাম, এই সেই, এমন বাংলাদেশকে চেয়েছিলাম, ওই সব আলোচনা আসবে। এইটা হলো তার টার্গেট। থার্ড যেটা চায় আওয়ামী লীগ, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসা মানে হচ্ছে রাষ্ট্রের একটা সাংবিধানিক ধারাবাহিকতা, সরকার ব্যবস্থার একটা ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব এই ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা এই ধারাবাহিকতার যে বাইরে, আওয়ামী লীগ ছাড়াও যে বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচন হতে পারে, এইটা প্রমাণিত হয়ে যাবে। সেটার মধ্য দিয়ে যেটা হবে, আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি বিপদে পড়বে, এবং যেটা বারবার বলি যে সে আসলে ডাইনোসরের মতো কঙ্কালে পরিণত হবে। অতএব এই সংকটগুলোকে সামনে রেখে যতটুকু সম্ভব সরকারকে আন্ডারমাইন করা, বিব্রত করা, হেয় করা, এই কাজগুলো হচ্ছে আওয়ামী লীগ এখন চায়। সে সরকারে আসুক বা না আসুক, এটা তার আলোচনা না, কিন্তু বিব্রত করা, অন্যকে হেয় করা, এবং এটার উপর জনগণকে একটা সেটা হচ্ছে তার টার্গেট। জি, আওয়ামী লীগের টার্গেটটা বুঝলাম। এবার জুলাই সনদের মানে যেটা নিয়ে একটু আগেও আলোচনা করছিলাম, বাস্তবায়ন না হলেও আপনার যে নির্বাচন তার আগে একটু প্রশ্ন করে চাই। বলে নেন। ফজ ভাই একটা কথা বললেন যে বিভিন্ন হাউসে মাসুদ ভাইরা যে যায়, হ্যাঁ, এটা আসলে কি আমি বুঝি নাই, কিন্তু না কথাটা গোপনে আমি একটু আপনার কাছে বুঝতে চাচ্ছিলাম বিষয়টা। আমি কিন্তু বুঝতে পারি না জিনিসটা। ওইটা যেগুলা ধরেন ব্রেক টাইমে আপনার টেলিভিশনে টক শোর ব্রেকে ব্রেকে আপনারা যে কথাগুলো বলেন, কি ওইগুলোর যেগুলো একসময় হয়ে যাবে আর কি, শুধু ব্রেকে থাকে। কি বলেন মাসুদ ভাই, ব্রেক টাইম একটু আমরা শুনি যে গোপনে গোপনে যেগুলো। না, আমি আসলে মানে ঠিক আছে, ব্রেক টাইমে তো আমরা ওটাই হাসি তামসা করি,
অনেক রসিকতা করি, সেটা করি, কিন্তু ওইটার মধ্যে মানে কোনো রকম মানে মতলব আছে কিনা থাকতেই পারে। সেই মতলবগুলো দু একটা যদি এক্সাম্পল দিতে ফত পেতাম আমার জন্য খুব সুবিধা হতো। আমি এবার ও সমস্ত ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই আর কি। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে না তখন দু একটা বলবো। রেকর্ডিং বন্ধ হয়ে গেলে তো একটা করবেন নাকি? আমরা আমাকে আবার দর্শনা করে জিজ্ঞাসা করে কে যেটা অনিয়ারে বললেন তো, আপনি যেটা অনিয়ারে বললেন, অনিয়ারে বলার কারণে মানুষ তো শুনে ফেললো। এখন যদি আমি ব্যাখ্যাটা অর্থাৎ ভাববে আমি কারোর কাছে যে টাকা চেয়েছি, কারোর কাছে যে তদবির করেছি, এরকম যেহেতু হ্যাঁ এটা একটু ক্লিয়ার করলে আমার জন্য ইজি হয়। যেটা বলছি ধরেন আমরা পার্সোনালি অনেক ঘটনা জানি, ধরেন কে কোন কোম্পানি, কোন রাজনৈতিক দলের কোন নেতা, আওয়ামী লীগের কোন কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখভাল করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে, এগুলোর তো অনেক ঘটনা আমরা জানি। কিন্তু পাবলিক স্পেয়ারে বলবার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স তো আমাদের কারো কাছে নাই। যথেষ্ট সলিড জায়গা থেকে এগুলো জানি যে এই ঘটনা খুব গল্প তো আমরা আসল ধরে অনেকগুলো করেছি আর কি। আচ্ছা, সেই গল্পগুলোই প্রকাশ্যে চলে আসবে কদিন করে, আপনি বলছিলেন সেটা। হ্যাঁ, বেস্ট অফ অল এবার যদি ওই প্রশ্নটা করেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সার্জিস আলম যে হুমকিটা দিচ্ছে যে যান নিয়ে পালাইতে পারছেন শেখ হাসিনা, আপনারা পারবেন না, কাদের কি হুমকি দিচ্ছেন বলে আপনার মনে হয়, এবং বাস্তবায়ন না হলে তাহলে আলোচনা আগাবে কি করে? জি, দেখেন, মানে এই পার্সোনাল স্টেটমেন্টে বকডাউন হওয়া জরুরি না। মাসুদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলছে, সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দল পিয়ার চায়, যে সকল রাজনৈতিক দল আপনার এখনই গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন চায়, যে সকল রাজনৈতিক দল আমরা যারা এখনই এটার বাস্তবায়নের ব্যাপারে ফরমান প্রোক্লামেশন জারি করার কথা বলছি, সংবিধান নাই অথবা আছে যে বিতর্কটা আছে, এটা তো একটা তর্কটা তো আছে, দাবিটা তো আছে, রাজনৈতিক দাবি, এবং এই দাবিটা থাকা তো অরাজ্য না, যে দলই এই দাবিটা করুক না কেন। বিএনপি বলছে আমরা আগামী সংসদে এসে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করব, কোনো দায় মুক্তির অঙ্গীকার আমরা এখন করতে পারবো না। ফাইন, আপনার পজিশন এটা। কিন্তু যারা এখন চায়, যারা এখন বড় বড় সমাবেশ করছে, রাজনৈতিক দাবি দাওয়া দিচ্ছে, এটা তো নির্বাচনের আগে রিজলভ করতে হবে কোনো না কোনো ফর্মে। আমি পার্সোনালি প্রস্তাব দিয়েছি ঐক্যমত্য কমিটি সনদ বাস্তবায়ন নিয়ে এজেন্ডাভুক্ত করবেন, তখন এই বিষয়গুলো আলোচনা আসবে।